আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ প্রবাস বন্ধু। এই প্রবাস বন্ধুটি লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। এটি হলো তোমাদের পুরাতন বইয়ের পিডিএফ। এখানে খুবই সুন্দর করে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তোমাদের নতুন বইয়ের পিডিএফে সেটা অনেকটা বাজে দেখা যাচ্ছে। শুধু লেখক পরিচিতিটা কিছুটা পরিবর্তন করেছে, তাও খুবই যৎসামান্য। গল্প সেম আগের মতোই আছে। তাই আমি তোমাদেরকে লেখক পরিচিতিটা এখান থেকে পড়িয়ে দিয়ে এবং বাকিটা এখান থেকে পড়াবো, যাতে তোমরা সহজে গোছালো আকারে সুন্দরভাবে দেখে পড়তে পারো। এর পাশাপাশি আমি তোমাদেরকে বলে দিব কোন কোন লাইন থেকে এমসিকিউ আসে, কোন কোন লাইন থেকে ক প্রশ্ন আসবে, কোন কোন লাইন থেকে খ প্রশ্ন আসবে। এগুলো তোমরা যারা আগে আমার অনেক ভিডিও দেখেছো তারা ইনশাআল্লাহ জানো, তাও আমি একটু করে বলে দিলাম। চলো আমরা লেখক পরিচিতির প্রথম দিকটা একটু দেখি। সৈয়দ মুস্তফা আলী 13 সেপ্টেম্বর 1904 সালে আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তাহলে তার জন্মস্থান কোথায়? আসামের করিমগঞ্জে। তার পিতা সিকান্দার আলী। আমরা নতুন বই থেকে যদি এটা পড়ি তাহলে করিমগঞ্জে জন্মগ্রহণ করেন, তাহলে তার বাবার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি না। তিনি সিলেট গভর্নমেন্ট হাই স্কুল ও শান্তিনিকেতনে পড়াশোনা করেন। পরে 1926 সালে বিশ্বভারতীয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আফগানিস্তানের কাবুলে কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তাহলে তিনি কোথায় অধ্যাপনা করেন? আফগানিস্তানের কাবুল শহরে। এবং এটা প্রবাস বন্ধুটা ওইখানেরই লেখা, তাও আমরা পড়ে দেখব। তার ভ্রমণ কাহিনীমূলক লেখা লিখেন। তিনি কি লিখেন? ভ্রমণ কাহিনীমূলক লেখা, খুবই সুন্দর হয়। বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। 1932 সালে তিনি বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ও মহীশূরের বরোদা কলেজে অধ্যাপনা করেন। তিনি 1949 সালে বগুড়া আজিজুল হক কলেজ অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে তাকে চাকরি ছাড়তে হয়। তিনি যখন পাকিস্তানি সরকারের বিরুদ্ধে লিখছেন এমন একটা অভিযোগে তাকে তার চাকরিটা ছেড়ে দিতে হয়। পরে তিনি বিশ্বভারতীর রিডার নিযুক্ত হন। সৈয়দ মুস্তফা আলী নিজস্ব এক গদ্যশৈলীর নির্মাতা। বিভিন্ন ভাষার ভূয়োৎপত্তি ও অসাধারণ পাণ্ডিত্যের সংমিশ্রণে তিনি যে গদ্য রচনা করেছেন তা খুবই রসগ্রহী হয়ে উঠেছে। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে দেশ বিদেশ, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, শবনম ইত্যাদি। তিনি 11 ফেব্রুয়ারি 1974 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা যদি এটা পুরাতন পিডিএফ থেকে দেখতে চাই তাহলে পুরাতন পিডিএফের মধ্যে যেসব লাইনগুলো দাগানো আছে তোমরা এগুলাকে ফোকাস করে তোমরা তোমাদের পরীক্ষার জন্য সুন্দর করে বইটাকে গুছাবে। বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজামোল্লা গ্রামে। তাহলে তিনি যে যখন আফগানিস্তানে গেলেন তখন তিনি বাসা পেলেন কোথায়? কাবুল থেকে 2.5 মাইল দূরে। কত মাইল? 2.5 মাইল দূরে। কোন গ্রাম? খাজামোল্লা গ্রাম। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসতে পারে। বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম, মানে সেখানে যে তিনি রান্নাবান্না করে তো খেতে পারবেন না, তার জন্য তিনি চাকরও একটা রেখেছেন। অধ্যক্ষ জিরার যাতে ফরাসি, মানে অধ্যক্ষ জিরা তাকে মনে হয় এই চাকরটা ঠিক করে দিয়েছেন। কাজে কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান। তো এই যে অধ্যক্ষ জিরার ছিল, তিনি একটা চাকরের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। চাকরের নাম ছিল আব্দুর রহমান। আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুজ থেকে খুন খারাপি, মানে আপনি যা বলেন ও আপনার জুতা পরিষ্কার থেকে শুরু করে আপনি যদি বলেন কেউকে মেরে ফেলতে হবে তাও সে করবে। অর্থাৎ ইনি হরফন মৌলা, মানে হরফন মৌলা মানে সকল কাজের কাজই। কতে আসার সম্ভাবনা 90%, কতে আসার সম্ভাবনা 90%। জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বস্চা করে কাটান। কাবুলে এরই নাম কাজ, মানে তিনি যে কোনো জায়গায় নির্দিষ্ট কোনো জায়গায় বিভিন্ন রকম কাজ করে বেড়ান। ওরবোয়া, বিকালে দেখা হবে বলে চলে গেলেন। ওরবোয়া মানে ও দেশের শব্দ, মানে বিকালে আবার দেখা হবে। কাবুল শহরে আমি 2টি নরদানব দেখেছি। কয়টি? 2টি। তার একটি হলো আব্দুর রহমান। নরদানব বলতে বোঝাচ্ছে কি? বিশাল দেহের মানুষ, সেরকম একজন মানুষকে বোঝাচ্ছে, যাকে বললো এখানে কি? নরদানব। পরে ফিতে দিয়ে মেপে দেখলুম 6 ফুট 4 ইঞ্চি। তার মানে আব্দুর রহমানের উচ্চতা কত? 6 ফুট 4 ইঞ্চি। উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলিয়ে চওড়াই 2খানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে, মানে তার যে হাত এগুলো তার পায়ের যে হাঁটু আছে সেখান পর্যন্ত নেমে এসেছে। আঙ্গুলগুলো 2 কাঁদি মর্তমান কলার মতো। মায়ানমারের একটা কলার জাত এটা, মর্তমান কলা। তার মানে তার আঙ্গুলগুলো অনেক মোটা মোটা, অনেক দেখতে বিশাল দেহির একজন মানুষের মতো। পা 2খানি ডিঙ্গি নৌকার সাইজ, আমাদের গ্রামীণ যে ডিঙ্গি নৌকা আছে ওইগুলার মতো পা, অনেক বড় বড়। কাঁধ দেখলে মনে হয়
আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। মানে তার শরীরের যে গঠনটা সেটা দেখে মনে হচ্ছে যে তিনি যদি আমার কাজের মানুষ না হয়ে তিনি যদি আমির আব্দুর রহমান হতো, মানে আফগানিস্তানের শাসক হতো, তিনি অনায়াসে এই আফগানিস্তানটা চালাতে পারতেন। এ কান ও কান, জোড়া মুখ, হা করলেই চওড়া চড়ি কলা গিলতে পারবে। মানে ওর মুখ এত বড় যে ও এরকম 2-4টা কলা অনায়াসে গিলে ফেলতে পারবে। এবড়ো থেবড়ো নাক কপাল নেই, পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাউর হলো না, বেবি সাইজের হেঁটো কান অবধি পৌঁছাবে, মানে অনেক বড় সেটা বোঝাচ্ছে। রং ফর্সা, তার মানে আব্দুর রহমানের রং ফর্সা, তবে শীত গ্রীষ্মে চামড়া ছিঁড়ে ফেড়ে গিয়েছে, আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। মানে শীত এবং গ্রীষ্ম দুই রকম ভাব থাকার কারণে তার চামড়াগুলো ফেটে গেছে, ফেটে ম্যাপের মতো দেখাচ্ছে, ম্যাপ যেমন ফাটা ফাটা দেখায় ওইরকম। দুই গালে কে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে, তার মানে তার গালগুলো একটু লালচে টাইপের ছিল। কিন্তু কার এমন বুকের পাঠা, কবি বলতেছে বা লেখক বলতেছে কার এরকম বুকের পাঠা, এরকম দানবের মতো মানুষকে মারবে। রুজো ও তোর মাখবার কথা নয়, পরনে সিলোয়ার কুর্তা আর ওয়াস্কিট, মানে ওই দেশে আফগানিস্তানি পোশাক। সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত এই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। মানে আফগানিস্তানের মানুষদের একটা ভাব আছে যে ওরা গুরুজনদের সাথে বা যাদের কাজ করেন ওদের সামনে চোখ রেখে কথা বলে না, নিচের দিকে তাকিয়ে কথা বলে। গুরুজনদের দিকে তাকাতে নেই, আফগানিস্তানেও নাকি এমনই একটা সংস্কার আছে, মানে গুরুজনদের দিকে কি নেই, তাকাতে নেই। তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি, দুটো চিনেমাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। মানে তার চোখের বর্ণনা দিচ্ছে যে হাঁড়ির মধ্যে যেমন পান্তুয়া ভেসে থাকলে যেমন সুন্দর এবং দেখতে ভাল লাগে সেরকম চোখগুলো। জরিপ করে ভরসা পেলুম, ভয়ও হলো, মানে তিনি তাকে দেখে টেকে একটু ভয়ও পাচ্ছেন যে এত মানে চওড়া মানুষ, এই লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনের মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে। মানে তিনি বলছেন ওকে যদি রাখি তাহলে ও আমাকে একসাথে কি রান্না করেও খাওয়াতে পারবে, সাথে আমার প্রোটেকশন হিসেবেও কাজ করতে পারবে। কিন্তু প্রশ্ন, এই যদি কোনো দিন বিগড়ে যায়, তবে কোনো একটা হাদিসের সন্ধানে মগজ অতিপতি করে খুঁজতে আরম্ভ করলুম। রহমানকে জিজ্ঞাসা করলুম, পূর্বে কোথায় কাজ করেছো? রহমানকে এখন জিজ্ঞাসা করতেছে মানে তুমি কোথায় কাজ করছো, এবং এর আগে তিনি মানে একটু সন্দিহান হলেন যে ও যদি কোনো সময় বিগড়ে যায় এবং আমার উপরেই চেপে বসে তখন আমি কি করব। উত্তর দিলেন, কোথাও না, পল্টনে ছিল, মেসের চার্জে 1 মাস হলো খালাস পেয়েছি। মানে তিনি একটা জায়গায় ছিলেন, সেখানে 1 মাস আগে তিনি সেখান থেকে খালাস পেয়েছে। রাইফেল চালাতে পারো? এক গাল হাসলো, কি রাত্রে জানো? প্রথমে তিনি বললেন যে তুমি রাইফেল চালাতে পারো, তখন সে হাসলো, হাসার পর তিনি আবার জিজ্ঞেস করলেন কি রাঁধতে জানো? পোলাও, কুরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞাসা করলাম ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরির কল আছে? কিসের কল? আমি বললাম তাহলে বরফ আসে কোথা থেকে? বলল কেন, ওই পগমনের পাহাড় থেকে, মানে ওদের বাসা থেকে একটু দূরে একটা পাহাড় আছে, সেখানে মানে বরফের পাহাড়। বলে জানলা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল, মানে জানলা খুলে দেখিয়ে দিল যে ওইখানে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে। তাকে দেখলাম যদিও গ্রীষ্মকাল তবুও সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে, মানে গ্রীষ্মকাল হওয়া সত্ত্বেও পাহাড়ের গায়ে সেখানে বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললাম বরফ আনতে ও উঁচুতে চড়তে হয়? বলল না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়, মানে এর নিচে যে জায়গাটা আছে সেখানে শীতকালে কি করে অনেক বেশি বরফগুলো ভরে রাখে। এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়, মানে ওইখান থেকে কি করে গাধার পিঠে করে সেগুলা নিয়ে আসে। বুঝলুম খবর টবরও রাখে, মানে ও এখন লেখক বলতেছে না, বুঝলাম যে আশেপাশের খবরও রাখে। বললুম তো আমার হাঁড়ি কুড়ি বাসন কোসন তো কিছুই নেই, বাজার থেকে সব কিছু কিনে নিয়ে আসো। রাত্রিরের রান্না আজ আর বোধহয় হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। এখন ওকে বলে দিচ্ছে যে আজকের রান্না তো হয়তো হয়ে উঠবে না, কারণ হাঁড়ি কাড়ি কিছুই নেই, মানে ডেকসি হান্ডি কিছুই নেই, আজকের তো রান্নাটা হবে না হয়তো। কাল দুপুর থেকে রান্না করতে বলেছে এবং সকালবেলা লেখককে চা দিতে বলেছে। টাকা দিয়ে চলে গেল। বেলা থাকতে কাবুল রওনা দিলাম, 2.5 মাইল রাস্তা,
মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছাবো, মানে রাস্তার দূরত্ব হলো কত, 2.5 মাইল। কত মাইল? 2.5 মাইল। এবং আস্তে আস্তে যে ঠান্ডা যে স্নিগ্ধ যে বাতাসটা, তার জন্য বলতেছে আস্তে আস্তে সেখানে যাব। পথে দেখি এক পর্বত্য প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে এসেছে। জিজ্ঞাসা করলাম, এত বোঝা বইবার কি দরকার ছিল, একটা মুঠে ভাড়া করলেই তো হতো। মানে তিনি রাস্তার মধ্যে দেখছেন যে আব্দুর রহমান ফিরে আসতেছে এবং তার হাতে মাথায় অনেক কিছু জিনিস, সবগুলো নিজে বোঝাই করে নিয়ে আসছে। তিনি বলছেন যে একটা ছোট গাড়ি বা এই ধরনের কিছু একটা বোঝাই করে নিয়ে আসলেই তো হতো। যা বলল তার অর্থ এই, সে যে মোট বইতে পারে না, মানে সে ওইগুলা যেগুলা করে নিয়ে আসতে বলছে সেটা বইতে পারে না। সে মোট কাবুলে বইতে যাবে কে, মানে তার এই ভার নিবে কে? আমি বললাম দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে, মানে আরেকজনকে ভাড়া করতে এবং সে আর তুমি নিয়ে আসতে। ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি, মানে তার ভাব দেখে বোঝা গেল যে মানে ও অতটা বুঝে উঠতে পারেনি, অথবা ভাবার প্রয়োজন বোধ করেনি, মানে সে ওইভাবে করে প্রয়োজন বোধ করেনি যে আমরা দুইজনে ভাগাভাগি করে নিয়ে যাব। বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলে করে, মানে জালওয়ালা কতগুলো থলে থাকে সেগুলা করে, আর ভিতর তেল নুন লাকড়ি সবই তো পেল, মানে সব কিছুই ভিতরে পাওয়া গেল। আমি ফির চলতে আরম্ভ করলাম। বলল, সাহেব রাত্রে বাড়িতেই খাবেন? বলল যে মানে সাহেব আপনি কি রাতেই খাবেন? খুব বেশি দূর যেতে হলো না। লব-ই দরিয়া অর্থাৎ কাবুল নদীর পাড়ে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি মসিয়ে জিরার টাঙ্গা হাঁকিয়ে টকবক করে বাড়ি ফিরছেন, মানে তার যে পরিচিত লোকটা ছিল তিনি বাড়ি ফিরছেন। কলেজের বড় কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ দু এক প্রস্থ ধমক দিয়ে বললেন, মানে তিনি আমাকে ধমক দিয়ে বললেন যে কাবুল শহরের নিশাচর, মানে যারা রাতে বের হয় চুরি টুরি করার জন্য, ওইরকম মানুষকে বোঝাচ্ছে, হতে হলে যে তাগদ ও হাতিয়ারের প্রয়োজন, মানে রাতে যদি আপনি বের হতে চান তাহলে আপনার যে হাতিয়ার লাগবে সে দুটোর একটাও আপনার কাছে নেই। এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখছি, এই দেখো কিভাবে করে তোমাদের বইগুলো দাগানো আছে। এসএসসি লেভেলের সবগুলো বই তোমরা এভাবে গুছানো আকারে দাগানো আকারে পাবে। যদি বইগুলো নিতে চাও এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে বইগুলো নিতে পারবে। খুবই অল্প দামে বইগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। অনেকেই অলরেডি বইগুলো নিয়েছে, তোমাদেরও আশা করি কাজে লাগবে, তোমরা চাইলে বইগুলো নিতে পারো। বসকে খুশি করার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, মানে আমরা সাধারণত দেখি আমাদের সমাজের মধ্যে যে বস থাকে বা আমরা যদি চাকরি করি আমাদের যে বস থাকে আমরা জানি তেল মারতে হয় অনেক বেশি, কারণ বসকে যদি ফার্ম পট্টি দিতে না পারে তাহলে কি হয় না, তাহলে বস খুশি থাকে না। তো যাদের মধ্যে এই ফন্দি ফিকির নাই বা যাদের মধ্যে অভাব আছে তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা। মানে তার জন্য হলো যে কি, তুমি বসের সাথে তর্ক করবে না, বস যা বলে হ্যাঁ, হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। বিশেষ করে যখন বসের ঊর্ধ্বমার্ধ্য, মানে যখন বিশেষ করে বসের সাথে বসের স্ত্রী থাকে তারই পাশে বসে, মানে বসের পাশে যখন তার স্ত্রী বসে থাকে, উই সার্তেনামা ইভিদামা, মানে অর্থাৎ এই যে তিনটা আছে এই তিনটার অর্থ কিন্তু নিচে দেওয়া আছে, আমরা এখন দেখব। অর্থাৎ অতি আবশ্যক, উই মানে কি অতি আবশ্যক, তাহলে এক নাম্বারটা পেলাম অতি আবশ্যক। এরপরে হলো যে সার্তেনামা, সার্তেনামা হলো সার্ডেনলি, মানে সার্ডেনলি সার্তেনামা। এরপরে হলো যে এভিদামা, এভিদামা মানে কি এভিডেন্টলি, মানে একেবারে বস যা বলে হ্যাঁ, হ্যাঁ বললে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বস যা বলতেছেন তা ঠিক আছে। তো এইভাবে করে বসকে তেলাইতে পারলে তাহলে মোটামুটি তার জন্য চাকরি কন্টিনিউ করা সোজা হবে বলে তার কথায় সায় দেয়। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল। তো ইংল্যান্ডের ভিক্টোরিয়া মানে রানী ভিক্টোরিয়ার কথা বলছে। তো তার আলবার্ট ছিল কি তার বয়ফ্রেন্ড ছিল তখন। তো এর পরবর্তীতে যখন বিয়ে হয়, স্বামী হয় আর কি, তো তখন একবার দেখা যায় যে তাদের যে প্রেম কাহিনী এটা একবার দেখা যায় কোথায়, ইংল্যান্ডে। কিন্তু শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্য নিত্য ঘরে ঘরে, মানে ফ্রান্সের দিকে এই ব্যাপারগুলো কোনো ব্যাপারই নাই, এগুলো রেগুলার দেখা যায়, সব দিকে দেখা যায়। এই লাইনটা হয়তো তোমাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে, একটু ভালো করে শুনলে হবে। তো ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল, মানে এই যে ঘটনাটা এটা একবার ঘটেছিল এবং সেটা সাধারণত অন্যদিকে দেখা যায় না। কিন্তু আমরা যদি দেখি ফ্রান্সে এই নিত্য এই বিষয়গুলো মানে প্রেমগুলো এগুলো একেবারে ঘরে ঘরে কমন। একবারে বাড়ি ফিরে এসে বসার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল। মানে ওই যে আব্দুর রহমান আগে বলেছ সাহেব রাত্রে বাড়িতে খাবেন, তো এই যে কথাটা বললো, এই কথাটা শুনে আর কি করলো না, মানে লেখক আর দূরে কোথাও গেলেন না, লেখক কি করলেন ঘরে ফিরে এলেন। তো আব্দুর রহমান ওনাকে একবার উকি দিয়ে দেখে গেলেন যে তিনি আসছেন কিনা, এবং আমি যে তার তম্বিতেই ফিরে এসেছি সেই সম্বন্ধে
আশ্বাস হয়ে হুট করে বেরিয়ে গেল। মানে ও যে লেখক যে ঘরে ফিরে আসছে এবং তিনি ঘরে খাবেন, তার জন্য এই আব্দুর রহমান কী করলো, ঘর থেকে হুট করে বের হয়ে গেল। বের হয়ে গেছে কেন? রান্নাবান্নার কাজগুলো বাকিগুলো করতে হবে। তখন রোজার মাস নয়, মানে তখন কি নয়, রোজার মাস নয়। তবুও আন্দাজ করলুম সেহরির সময়, অর্থাৎ রাত 2টোয় খাবার জুটলেও জুটতে পারে। মাস রোজার না, কিন্তু লেখক অলরেডি দেরি করে আসছে। এর উপর আব্দুর রহমান এখনও কিছু রান্না করে না, কারণ সে ভাবতেছিল আসবে কি আসবে না। তো তার জন্য আন্দাজ করতে পারছে রাত 2টায়, কয়টায় মনে রাখবে, রাত 2টায় খাবার জুটলেও জুটতে পারে। তন্দ্রা লেগে গিয়েছিল, মানে লেখকের কিছুটা ঘুম এসেছিল, শব্দ শুনে ঘুম ভাঙলো। তো লেখকের শব্দ শুনে ঘুম ভাঙার পর দেখি আব্দুর রহমান মোগল তসবিরের ঘাড়ু বদনার সমন্বয়ে আফতাবে বা ধারাযন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। এইখানের মধ্যে বলছে যে মুঘল তসবিরের ঘাড়ু বদনায়। তো আমরা বদনা মানে যেগুলো আমরা ব্যবহার করি বর্তমানে সে বদনা না, আগেরকার সময় পানির পাত্র ছিল বদনার মতো, মানে অনেকটা উঁচু হতো, সেখান থেকে পানি ঢালে নলটা অনেক বড় ছিল। তো হাত মুখ ধোয়ার জন্য সেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করতো। বর্তমানে তো আমরা বদনা ওইভাবে ব্যবহার করি না, কিন্তু মোগল সম্রাটের সময় তখন, এবং আমরা আমাদের ছোটোবেলায় গ্রামেও দেখেছি সেভাবে করে, কারণ তখনকার সময় তুমি বেসিন ছিল না, তুমি হাত মুখ ধুবে কোথায়? তো সেগুলো দিয়ে পানি ঢাললে সেখান থেকে হাত মুখ ধুতো। মুখ ধুতে গিয়ে বুঝলাম, মানে তিনি যখন মুখ ধুচ্ছেন তখন বুঝলেন, যদিও গ্রীষ্মকাল, কিন্তু কী ঋতু ছিল? গ্রীষ্ম ঋতু ছিল, খুবই বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তবুও কাবুল নদীর বরফ গলা চলে। তো কাবুলের বরফ গলা ঠান্ডা পানি হওয়ার কারণে তার মুখ বা গাটাও ফেটে গেছে, ফেটে এমন হয়ে গেছে রিলিফ ম্যাপ, আমরা যেমন রিলিফ ম্যাপগুলো দেখি, কোনো দিকে পাহাড় কোনো দিকে উঁচু নিচু এগুলো দেখা যায়, তো তার মুখের চামড়াটাও এরকম হয়ে গেছে। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম, মানে তিনি টেবিলের সামনে গিয়ে যা দেখছে, তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য মানে কি দাস, বা আব্দুর রহমানের কথা বলছে, ভৃত্য আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন। মানে এত বেশি পরিমাণ খাবার রান্না করে ফেলছে যে দেখে তিনি বুঝলেন যে তিনি আগে, আব্দুর রহমান যে আগে মেসের চার্চে ছিল, এটা এখান থেকে দেখে বোঝা যায়। ডাবর নয়, মানে ডাবর মানে কি, বড় নয়, ছোট, কিন্তু ছোটোখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা। তো মাংসের কোরমা নিয়ে আসছে একটা গামলা ভর্তি করে অনেকগুলো, বা পেঁয়াজ ঘিসিয়ে ঘন কাথে, মানে একেবারে পেঁয়াজ সেখানে দেখা যাচ্ছে যে অনেক বেশি। শেরখানেক দুম্বার মাংস নিল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার জন্য ভালো করে দেখবে। আর মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে। তো আমরা দেখি না এইসব খাবারের মধ্যে কিশমিশ আর বাদাম দেয়, তো সেখানে বাদাম আর কিশমিশগুলো দেখা যাচ্ছে। অবাংতেয় হওয়া দুঃখে ডুবে মরার চেষ্টা করছে, মানে একটা আলু কোনার মধ্যে বা ওইখানের মধ্যে ডুবে মরার চেষ্টা করছে। তো আলুর কথা বললো। আরেক প্লেটে গোটা আস্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব, মানে আস্টেক পুরা বোম্বাই সাইজের অনেক বড় সাইজের স্বামী কাবাব। বারকোষ থালায় এক ঝুড়ি, বারকোষ থালা মানে কাঠের তৈরি যে থালাগুলো আমরা দেখি, কাঠের তৈরি বা আমরা যেগুলোকে ট্রে বলি, এই ট্রের মধ্যে এক ঝুড়ি কোপ্তা পোলাও, এক ঝুড়ি সেখানে কোপ্তা পোলাও, আর তার উপর বসে আছে একটি আস্ত মুরগির রোস্ট, মানে তার উপরে আরেকটা মুরগির রোস্ট। আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয় বাণী দিল, বলল রান্নাঘরে আরও আছে। মানে যখন লেখক এত খাবার দেখছে তখন তিনি পুরো অবাক হয়ে গেছে। তো আব্দুর রহমান মনে করছে লেখক এত কম খাবার দেখে ওকে কিছু বলবে, তো তখন আব্দুর রহমান বললো যে রান্নাঘরে আরও আছে, আপনি এগুলো খেয়ে শেষ করেন, আমি এনে দিচ্ছি। তো এরকম এটার জন্য মানে লেখক তো পুরো অবাক যে এত খাবার কিভাবে খায় বাঙালি মানুষ, কিন্তু ও তো জানে যে মানে ওদের দেশে মানুষ অনেক বেশি খায়, তো তার জন্য ও বলতেছে যে মানে আরও আছে। একজনের রান্না না করে কেউ যদি 3 জনের রান্না করে, মানে এখন লেখক বলছে যে কেউ যদি একজনের রান্না না করে 3 জনের রান্না করে, তবে তাকে ধমক দেওয়া যায়, মানে তাকে আর ধমক দেওয়া যায়, এই তুমি একজনের রান্না না করে 3 জনের কেন রান্না করলে, এতগুলো রান্না কে খাবে। কিন্তু সে যদি 6 জনের রান্না পরিবেশন করে বলে, মানে সে যদি 6 জনের রান্না করে এরপরে বলে রান্নাঘরে আরও আছে, তখন আর কি করার থাকে, মানে তখন আমি ওকে কি বলবো আর, অলরেডি মানে 6 জনের রান্না করছে, এরপর আবার বলতেছে খাবো আমি একজন, আরও আছে। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, এটা একটু মনে রাখবে প্রবাদ বাক্যটা, এটা কিন্তু মাঝে মধ্যে পরীক্ষা আসে। রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজে গড়াপত্তার বাঙালির চেয়ে কিছু কম খাইনি, মানে লেখক বলতেছে বাঙালির থেকে অনেকটা বেশি খেয়েছি, মানে মোটামুটি অনেকটা খাইছি। তারপরেও অর্ধ রজনী, অর্ধেক রাত, প্রথম রজনী এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র যেরকম তন্ময় হয়ে মরা কাটা দেখে, মানে সাধারণত ডাক্তারি কলেজের ছেলেরা যেভাবে মরা কাটলে বা লাশ কাটলে যেভাবে মনোযোগ সহকারে দেখে, সেরকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাগর চোখ ভরে দেখে
নিচ্ছিল, মানে সেও একেবারে ভালো করে দেখে নিচ্ছিল কতটুকু খাচ্ছে না, সেটা একেবারে ভালো করে দেখছিল। আমি বললাম, বেশ উৎকৃষ্ট রেঁধেছো আব্দুর রহমান, মানে তুমি খুবই ভালো রান্না করেছো আব্দুর রহমান। আব্দুর রহমান অন্তর্ধান ফিরে এলে হাতে এক থালা ফালুদা নিয়ে, মানে তিনি আবার রান্নাঘরে গেলেন, গিয়ে আবার এক থালা ফালুদা নিয়ে ফিরে এলেন। আমি সবিনয় জানালাম যে মানে তিনি বললেন যে আমি মিষ্টি পছন্দ করি না, মানে আব্দুর রহমানকে বললাম আমি তো মিষ্টি তেমন একটা খাই না, বা আমি তো মিষ্টি খাই না। আব্দুর রহমান পুনরূপী অন্তর্ধান, মানে আবার সে রান্নাঘরে গেল, আবার ফিরে এলো এক ডাবর নিয়ে, মানে ছোট একটা গামলায় নিয়ে পেঁজা বরফের গুঁড়োয় ভর্তি, মানে ছোট 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 বরফ কাটা বা বরফ দেওয়া। আমি বোকা হয়ে জিজ্ঞেস করলাম এ আবার কি, মানে এই বরফ খাবো নাকি আমি এখন? আব্দুর রহমান উপরে বরফ সরিয়ে দেখালো নিচে আঙ্গুর, মানে দেখালো যে ভিতরে আঙ্গুর আছে, উপরে বরফ দেওয়া, যাতে ঠান্ডা ঠান্ডা আঙ্গুর খেতে ভালো লাগে। মুখে বলল বাগেবালয়ের বরফি আঙ্গুর তামাম আফগানিস্তানে মশহুর মানে কি জনপ্রিয়, মানে এই যে বরফি আঙ্গুর যেখানে উপরে বরফ দেওয়া হয় ভিতরে আঙ্গুর থাকে, এগুলো খুবই জনপ্রিয়। বলে একখানা শাসরে কিছু বরফ আর গোটা কয়েক আঙ্গুর নিয়ে বসলো, মানে ও কি করছে, নিচে অল্প কিছু আঙ্গুর নিয়ে এবং একটা বরফ নিয়ে বসলো। আমি আঙ্গুর খাচ্ছি, ও ততক্ষণ একটা করে হাতে নিয়ে, মানে ও এক একটা আঙ্গুর হাতে নিয়ে সেই বরফের টুকরোয় ঘুরিয়ে ফিরিয়ে অতি সতর্পণে সে কি করলো, সেখানে ঘষতে লাগলো, যেমন করে মেয়েরা ঘষে আর কি। আমরা গ্রামীণ মেয়েদের মধ্যে যেমন দেখি কাগজি লেবুকে ঘষে, সেগুলা ওরা বিভিন্ন রকম আচারের মধ্যে দেয় যাতে কাগজি লেবুর ঘ্রাণটা আসে, সেরকম। বুঝলুম বরফ ঢাকা থাকা সত্ত্বেও আঙ্গুর যথেষ্ট হিম হয়নি, মানে বরফে ঢাকা ছিল কিন্তু ভিতরে অনেক বেশি ঠান্ডা হয়নি বলে এই মোলোয়াম কায়দা করছে সে। তো ও কি করছে, ওই বরফের মধ্যে যে আঙ্গুরগুলো ঘোরাচ্ছিল, যাতে কারণ এগোনো আঙ্গুরগুলো ভালো করে ঠান্ডা হয়নি, ঠান্ডা হওয়ার জন্য। ওদিকে তালু আর জিবের মাঝখানে একটা আঙ্গুর চাপ দিতেই আমার বক্ষরন্ধ্র পর্যন্ত ঝিম করে উঠছে, মানে ওই ভিতরে যে আঙ্গুরের ভিতর যে ঠান্ডা, তুমি একটা আঙ্গুর ফ্রিজে রাখলে সেখান থেকে নিয়ে তুমি যখন চাপ দিবে তোমার পুরো গালটা দেখবে যে শিম হয়ে আসবে। কিন্তু পাশে আব্দুর রহমান, তো ওনার পাশেই আব্দুর রহমান, তো ও আব্দুর রহমান ভাবে যে তার মনিব মানে তার মালিক জঙ্গলি, কারণ জঙ্গলিরা কি খায়, খাইবার পাসের হিমত বুকে সঞ্চয় করে গোটা অস্টেক গিলল, মানে তিনি তার বুকের মধ্যে অনেক সাহস নিয়ে, কারণ খাইবার পাস হলো যে এমন একটা জায়গা যেখানে থাকার জন্য সেখানে খাবার পানি তেমন একটা পাওয়া যায় না, সে জায়গায় থাকার জন্য অনেক বেশি সাহস সঞ্চয় লাগে বা অনেক বেশি শক্তিশালী হতে হয়। তো আব্দুর রহমান ভাববে যে তার মনিব হয়তো জঙ্গলি, কি শুধু ঘাস লতা পাতা খায়, ফলাদি মনে হয় খেতে পারে না। তো এটার ভয়ে তিনি কি করলেন, গোটা 8টা কোনোরকম কষ্ট করে আঙ্গুর খেলেন, কিন্তু বেশিক্ষণ চলতে পারলুম না, মানে বেশিক্ষণ তিনি আর খেতে পারছেন না। ক্ষান্ত দিয়ে বললুম, মানে ও আব্দুর রহমানকে থামাই দিয়ে বললো যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, মানে বলছে অনেক হয়েছে, এবারে তুমি গিয়ে ভালো করে খাও। তো বলতেছে এবার তুমি গিয়ে ভালো করে খেয়ে নাও, কার গোয়াল কে দেয় ধুয়ো, মানে এখানে বলতেছে মানে কার কথা কে শুনে। আব্দুর রহমান কোনো কথা না শুনে এবারে আব্দুর রহমান এলেন চায়ের সরঞ্জাম নিয়ে, মানে এখন এত কিছু খাওয়ানোর পর এবার আসছে চায়ের সরঞ্জাম। কাবুলি সবুজ চা খুবই বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, খুবই বেশি। কাবুলি সবুজ চা, কেমন চা, সবুজ চা। পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখায়, মানে যদি পেয়ালার মধ্যে ঢাকে, আমরা চায়ের যে পেয়ালা আছে সেখানে যদি ঢাকে তাহলে কেমন রং দেখায়, হলদে রং টাইপের দেখায়। সে চায়ে দুধ দেওয়া হয় না, মানে ওদের যে চা সেটাতে কি দেওয়া হয় না, দুধ দেওয়া হয় না। প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয়, প্রথম পেয়ালাতে কি দেয়, চিনি দেয়, দ্বিতীয় পেয়ালাতে তাও না, মানে এরকম ওরা কি করে, কাবুলিরা 6 কাপের মতো করে চা খায়। তোমরা যদি দেখো তাহলে এরকম যদি আমরা ছোট ছোট কাপগুলো কিন্তু খুবই ছোট, আমরা কাপগুলো যদি এভাবে ধরি এরকম 6 কাপ, তো প্রথম কাপের মধ্যে চিনি দেয়, দ্বিতীয় কাপে চিনি দেয় না, আবার তৃতীয় কাপে চিনি দেয়, চতুর্থ কাপে চিনি দেয় না, আবার পঞ্চম কাপে চিনি দেয়, ষষ্ঠ কাপে চিনি দেয় না, এরকম করে ওরা তারপর এরকম তৃতীয় চতুর্থ কাবুলি পেয়ালা 6 খায়, মানে ওরা 6 পেয়ালা চা খায়। অবশ্যই পেয়ালা সাইজে খুব ছোট, মানে পেয়ালাগুলো খুবই ছোট, কপির পাত্রের মতো একেবারে ছোট ছোট পেয়ালা। চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে যায়। চা খাওয়া কত মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, খুব বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। ভাবলুম এই বেলায় দরজা বন্ধ করে দিই, তো আব্দুর রহমান এই লেখক এখন ভাবতেছে এই বেলা আমি দরজাটা বন্ধ করে দিই, না হলে আবার কি না কি নিয়ে চলে আসে, পরে আমি খাইতে পারবো না, না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে, মানে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে। আস্ত ওটের রোস্টটা হয়তো দিতে ভুলে গিয়েছে, মানে এখন ওকে ট্রোল করে বলতেছে যে হয়তো এখন এসে বলবে যে আপনাকে তো আমি ওটের রোস্টটা দিতে ভুলে গেছি, ওটের রোস্টেড আছে ধরেন এটা খান ভালো করে, তো এটা বলবে। এ ভয়ে লেখক চাচ্ছে যে দরজাটা লাগাই দিবে। ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির, মানে ও ততক্ষণ আবার চলে আসছে।
এবার এক হাতে থলে ভর্তি বাদাম, এক হাতে কি থলে ভর্তি বাদাম, কি বাদাম? কাঠবাদাম। আর এক হাতে আখরোট, আখরোটটা এখন আমরা বর্তমানে সকলেই চিনি, আখরোট খোসা ছাড়াই খাইতে হয়। অন্য হাতে হাতুড়ি, হাতুড়িটা কিন্তু আনছে লেখকের মাথায় বাড়ি দেওয়ার জন্য না, আনছে এগুলো বাদাম ভাঙার জন্য। তো এখানের মধ্যে যে বাদাম আর আখরোট আছে এগুলো ভাঙবে। ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়িয়ে বসে বাদাম আখরোটের খোসা ছড়াতে লাগলো। তো ও কি করলো, ঘরের একটা কোনায় গিয়ে বসে এই বাদাম এবং আখরোটের খোসাগুলো ভাঙতে লাগলো। এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো, মানে ওইখান থেকে এক মুঠ লেখকের কাছে এনে বলতেছে ধরেন। মাথা নিচু করে বললো, কারণ আমরা দেখেছি কাবুল শহরের মধ্যে যারা আছে ওরা সবসময় গুণী মানুষদের কাছে মাথা নিচু করে কথা বলে। আমার রান্না হুজুর পছন্দ হয়নি। এখন আব্দুর রহমান জিজ্ঞেস করতেছে আমার রান্না কি আপনার ভালো লাগেনি হুজুর? কে বললো পছন্দ হয়নি? মানে এখন লেখক বলতেছে কে বললো পছন্দ হয়নি, তবে ভালো করে খেলেন না কেন? তো এখন বলতেছে তো তাহলে আপনি ভালো করে কেন খান নাই? আমি বিরক্ত হয়ে বললুম, মানে লেখক বিরক্ত হয়ে বলল, কি আশ্চর্য, তোমার ববুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি। মানে বলতেছে তুমি তোমার যে শরীর, তোমার শরীরটা অনেক বড় শরীর, তোমার শরীরটা অনেক বেশি বড়, আর আমার তনু মানে ছোট দেহ, আমার ছোট দেহটা তুমি কি মিলিয়ে দেখো নি? আমি কি পরিমাণ খাইতে পারবো? আমি কি তোমার মতো খাইতে পারবো? তোমার মতো শরীর নাকি আমার? তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভব? মানে বলতেছে তুমি কি শরীর দেখে বুঝতে পারতেছো না আমি কি পরিমাণ খাইতে পারবো? আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদাম খোসা ছড়াতে লাগলো। তো ও কি করলো, আবার সেখানে কোনায় বসে এইগুলো ছড়াতে লাগলো। তারপর আপন মনে বলল, কাবুলের আবহাওয়া বড়ই খারাপ, পানি তো পানি নয়। মানে এখন এই যে আব্দুর রহমানকে যে বললো যে আমি খেতে পারি না, আমি কত খাবো, আমি তো অনেক বেশি খেতে পারি না, তো এজন্য বলতেছে। তো এখন আব্দুর রহমান মানে ওনাকে অভয় দিয়ে বলতেছে যে আসলে আপনি কিভাবেই বা খাবেন, কাবুলের আবহাওয়া তো ভালো না, কাবুলের আবহাওয়াগুলো তেমন ভালো না, পানি তো পানি নয়, মানে পানিগুলোও ভালো না, সে যেন গলানো পাথর, মানে পানিগুলো যেমন কি পাথরের মতো, বরফের গলানো পাথরের মতো। পেটে গিয়ে এক কোণে যদি বসলো তবে ভরসা হয় না আর কোনোদিন বেরোবে, মানে পেটের মধ্যে গিয়ে পানিগুলো পড়লে বরফের মতো জমে যাবে, আমার মনে হয় না পেট থেকে বের হয়। তো পেট খালি না হলে খাবে কিভাবে? কাবুলের হাওয়াও তো হাওয়া নয়, আতশবাজির হলকা। তো এখানে বলতেছে এই যে কাবুল শহর আছে যেখানে ওরা দুজনই থাকতেছে, তো সেটার আবহাওয়াটা ভালো না, দিনের যে আবহাওয়াটা সেটা আতশবাজির হলকার মতো, মানে আবহাওয়াটা খুবই বাজে, মানুষের খিদে হবেই বা কি করে? তো এখন ও বলতেছে তাহলে মানুষের খিদে লাগবেই বা কিভাবে, মানে লেখককে বলতেছে আর কি। আমার দিকে না তাকিয়ে তারপর জিজ্ঞাসা করলো, হুজুর কখনো পানছির গিয়েছেন? মানে লেখকের দিকে না তাকিয়েই আব্দুর রহমান জিজ্ঞেস করলো কোনোদিন কোথায় গিয়েছেন? পানছির। পানছির কোথায় সেটা আমরা এখন দেখবো। সে আবার কোথায়? লেখক বললো সে আবার কোথায়? উত্তর আফগানিস্তান, খুবই বেশি গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে দেখবে। তাহলে পানছির কোথায় অবস্থিত? উত্তর আফগানিস্তানে, আমার দেশ মানে আব্দুর রহমানের দেশ এটা। সে কি জায়গা! তো মাতৃভূমির প্রতি সবারই আসলে একটা মায়া থাকে, আমি আমার দেশকে খুবই ভালোবাসি, আমি আমার গ্রামীণ পরিবেশকে খুবই ভালোবাসি, তো এইভাবে সকলেরই তার মাতৃভূমির প্রতি একটা আলাদা টান থাকে। একটা আস্ত দুম্বা খেয়ে এক ডোক পানি খান, মানে বলতেছে আপনি যদি একটা আস্ত দুম্বা খান এবং দুম্বা খাওয়ার পর আপনি ওইখানে পানছিরের এক ঢোক পানি খান, আবার খিদে পাবে, মানে আপনার আবার খিদে লাগবে, পরিবেশটা এত ভালো। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মানে আপনি যদি পানছিরে আকাশের দিকে তাকিয়ে একটা লম্বা দম নিন, মনে হবে তজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি। মানে তজি ঘোড়া মানে যে ঘোড়াগুলো অনেক বেশি দৌড়াতে পারে, ওই রকম ঘোড়ার সাথে বাজি রেখে আপনি দৌড়াতে পারবেন যদি আপনি একবার পানছিরে একবার নিঃশ্বাস নেন, মানে আপনি অনেক শক্তিশালী হয়ে যাবেন। পানছিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, মানে বলতেছে পানছিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায়। মানে বলতেছে পানছিরের মানুষ এত শক্তিশালী, এত সতেজ যে তারা হাঁটে যে সেটা মনে হয় যে তারা উড়ে চলে যাচ্ছে। মানে আপনি যদি একটা লোককে কোনো একটা বস্তা দেন, দেখবেন যে সে এটা আলগাইতেই পারছে না, কিন্তু পানছিরের মানুষ দেখবেন যে সেটা নিয়ে অনায়াসে চলে যাচ্ছে। শীতকালে সে কি বরফ পড়ে, মানে পানছিরে সে কি বরফ পড়ে, মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায়, মানে বরফে সবকিছু ঢেকে যায়। ক্ষেত খামারের কাজ বন্ধ, মানে সব কিছুর কাজ বন্ধ, বরফের তলায় রাস্তাটা চাপা পড়ে যায়, কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না, মানে বাড়ি থেকে যে বের হবে সেটার কথাই আসে না। আহা সে কি আরাম, মানে সে কি মনোরম, কোনো কাজই করতে হচ্ছে না। লোহার বারকেশে আঙ্গর জ্বালিয়ে, মানে লোহার বারকেশ মানে লোহার একটা থালার মধ্যে কিছু কাঠ কয়লা দিয়ে জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে, মানে তার উপর ছাইয়ের ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে, মানে আপনি কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানালার ধারে, মানে আপনি জানালার ধারে গিয়ে বসবেন, এরকম কিছু গরম কিছু জ্বালিয়ে দেওয়ার পর আপনি কম্বল নিয়ে জানালার ঢাকে গিয়ে বসবেন। বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে পড়ছে পড়ছে, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন বরফ পড়ছেই। আপনি বসে আছেন আর দেখছেন চৈতর বরফ বরাদ, মানে এটা অর্থ হলো যে কি রকম বরফ পড়ে সেটা দেখবেন, মানে কত রকম করে বরফ পড়তে পারে সেটা আপনি দেখবেন, এটার অর্থ কিন্তু পাশেই দেওয়া আছে।
মানে কি রকম করে, মানে কত ধরনের বরফ পড়ে সেটা দেখবেন। তো বলছে এতদিন মানে বরফ পড়া যেটা সেটা আপনি দেখতে থাকবেন। আমি বললাম মানে লেখক এখন একটু মজা করে বলবেন ওর সাথে, যে মজা করবে 7 দিন ধরে জানালার কাছে বসে থাকবো, মানে কি আমি কি কিছু খাবো দাবো না, আমি কিছু করবো না, কাজ করবো না, আমি কি 7 দিন বসেই থাকবো? আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালেন যে, মানে আব্দুর রহমান এখন কি করছে, লেখকের দিকে একটু করুণভাবে তাকালেন। মনে হলো এরকম বেরসিক পাল্লায়, মানে এরকম বেরসিক যার ভিতর মানে রসকস নাই, মানে যে যার ভিতর মজা নাই, এরকম মানুষের পাল্লায় সে আর জীবনে আর কখনো অতটা অপদস্থ হয়নি, মানে এরকম মানুষের পাল্লায় ও আর কখনো পড়েনি। ম্লান হেসে বললো, একটু মলিনভাবে হেসে বললো, মানে সুন্দর করে হেসে বললো, একবার আসুন জানালার পাশে বসুন। মানে বলতেছে যে একবার আপনি আসুন জানালার পাশে বসুন, দেখুন পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান তো রয়েছে। মানে ওভার কনফিডেন্সে সে কথাটা বললো যে আপনার যদি ওইটা পছন্দ না হয় আমার গলা তো আছে, আপনি আমার গর্দানটা ফেলে দিয়ে। সেই তুলে নিয়ে বলল, মানে তার কথা এটা শেষ না হতেই সে আরেকটা বলল, সে কত রকমের বরফ পড়ে, যে অনেক রকমের বরফ পড়ে, কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেজা তুলোর মতো, মানে অনেক ধরনের, কখনো সোজা পড়ে, কখনো ছেড়ে ছেড়ে পড়ে, কখনো দলা হয়ে পড়ে, এরকম। তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায়, মানে তার এই যে বরফ পড়তেছে তার মাঝখানে মাঝখানে ছোট ছোট জায়গায় যে দিক দিয়ে বরফ পড়তেছে ওই দিক দিয়ে আসমান জমিনগুলো একটু মোটামুটি দেখা যায়। কখনো ঘুরঘুরটি ঘন চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়, মানে চোখের সামনে যখন পড়ে তখন একেবারে মনে হয় যে কিছু দেখা যায় না। কখনো বায় জোর বাতাস, মানে কখনো আবার অনেক জোরে বাতাস বয়, প্রচন্ড ঝড় দেখা যায় বরফের পাজে যেন সে বাতাস ডাল গলাবার চুরকি চালিয়ে দিয়েছে, মানে বা এমন ভাবে পড়ছে যে ধরো একটার উপর একটা যদি রেখে এটাকে যদি ঘোরানো হয়, ঘুরালে বরফগুলো আমরা যদি কোনো কিছুর উপর রেখে এরকম পানি দিয়ে ঘুরাই তাহলে পানিগুলো যেভাবে ছিটিয়ে পড়বে ওই রকম বরফের গুঁড়ো ডাইনে মানে ডান দিকে বাঁয়ে উপরে নিচে এলো পাতারি ছুটাছুটি লাগলো, হু হু করে, কখনো একমুখে হয়ে, তো কেমন করে হু হু করে, কখনো একমুখী হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে। মানে তেজি ঘোড়া যেমন আছে অনেক দূরে চলতে পারে, সেরকম ঘোড়াকেও হার মানাবে এরকম এলোপাতারি বরফগুলো যখন এভাবে ঘুরে 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 পড়ে তখন। মানে এটা কেন বলছে, ধরো একটা গাছ, সে গাছের মধ্যে পাতার মধ্যে বা ডালের মধ্যে অনেকগুলো কি জমেছে, বরফ জমেছে। তো এখন অনেক জোরে বাতাস বাজছে না, বাতাস বাওয়ার কারণে এই গাছের মধ্যে যখন বাতাসগুলো লাগছে তখন গাছের যে বরফগুলো সেগুলো বিভিন্ন দিকে উড়ে উড়ে গিয়ে পড়তেছে। তো এই অবস্থাকে এখানে বলতেছে যে বরফগুলো তেজি ঘোড়াকে হার মানাবে। কখনো সব গুটগুটে অন্ধকার, কখনো একেবারে অন্ধকার হয়ে যায়, শুধু শুনতে পাবেন শোঁ শোঁ, মানে এখানে বলতেছে এইরকম শব্দ করে বরফগুলো পড়ে। তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সৃষ্টির শব্দ, মানে তো সেখানে একটা রেল লাইন আছে, রেল লাইন দিয়ে যে ট্রেনটা যায় সে ট্রেনটার নাম কি ছিল, দারুল আমানের যে ট্রেনটা ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে, সেটার ইঞ্জিনের যে শব্দটা সেটা মাঝে মধ্যে শোনা যায়। সেই ঝড়ে ধরা পড়লে রক্ষে নেই, মানে এরকম ঝড়ের মধ্যে যদি কোনোদিন আপনি বাইরে থাকেন তাহলে আপনার রক্ষা নাই, মৃত্যু নিশ্চিত। কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে, মানে কোথা থেকে কোথায় যে আপনাকে নিয়ে চলে যাবে, না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায়, মানে না হয় আপনি বরফের উপর বেহুশ হয়ে পড়ে যাবেন, তারই উপর জমে যাবে 6 হাত উঁচু বরফের কম্বল, মানে কম্বল বলছে এটা আক্ষরিক অর্থে, তো তার উপর 6 হাতের মতো আপনার উপর বরফ জমে যাবে, কম্বলের মতো হয়ে জমে যাবে, গদা গদা পাজা পাজা বরফ জমে যাবে, কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকার কম্বলের মতো দেয়। তো এখানে এটা আক্ষরিক অর্থে আসছে, আসলে বাস্তব অর্থে কখনো আমি জানি না এরকম হয় কিনা, উপরে 6 হাত বরফ থাকলে নিচে কি দিবে, তো এটা হয়তো এমনি সেখানে লোক মুখে প্রচলিত কোনো কথা হতে পারে। তার তলায় মানুষকে 2 দিন পরেও জ্যান্ত পাওয়া গেছে, তো এরকম বরফের নিচে 2 দিন পরে জ্যান্ত পাওয়া যায় কিনা আসলে আমি জানি না, কিন্তু এরকম এগুলো হয়তো ওইখানের লোকমুখে প্রচলিত কথা, মানে ওইখানের আবহাওয়া যে ভালো, খুবই ভালো সেটা এখানে বোঝাচ্ছে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, মানে এরকম আপনার যদি একদিন ঘুম ভাঙে হুট করে দেখবেন যে বরফ পড়া বন্ধ হয়ে গেছে, সূর্য উঠেছে সাদা বরফের উপর, সে রোশনির দিকে চোখ মেলে তাকানো যায় না, মানে বরফের উপর যখন সূর্য পড়ে সেটা রিফ্লেক্ট করে, তো রিফ্লেক্ট করলে কি হয় সেটার দিকে তাকানো যায় না। কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, কি পাওয়া যায়, কালো চশমা, কেন, কারণ রিফ্লেক্ট করলে তুমি ভালো করে তাকাতে পারবে না, তাই পরে তখন বেরোবেন, মানে তাহলে আপনি যদি বের হতে চান বা বেড়াতে চান তাহলে ওইগুলা পরে বের হতে হবে। যে হাওয়ায় দম নিয়ে বুক ভরবেন তাতে এক রত্তিও ধুলো নেই, বালু নেই, ময়লা নেই, ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিরে ঢুকবে, মানে সেখানের যে মনোরম যে পরিবেশ সেটার কথা বলছে। আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে, মানে
আর যখন একবার দম নিবে তখন একেবারে অনেক পুরো শরীরটা শীতল হয়ে যাবে, অনেক মনোরম ভালো লাগবে, কিন্তু যখন নিঃশ্বাসটা বের হবে শরীরের ভিতরে থাকা ময়লাগুলো ঝেঁটিয়ে বের করে ফেলবে। দম নেবেন, ছাতি এক বৃহৎ, মানে আপনি যদি দম নেন, আমরা যেহেতু আমরা নিঃশ্বাস নিলে আমাদের বুকটা ফুলে যায়, এখানে ছাতি বলতে বুককে বোঝানো হচ্ছে, ছাতি বলতে ওই ছাতা না, এক ছাতি কি হবে, এক বৃহৎ ফুলে যাবে, ফুলে উঠবে। দম ফেলবেন, এক বৃহৎ নেমে যাবে, মানে আমরা যখন একবারে একটা স্বস্তির নিঃশ্বাস নিই সেরকম হবে। এক দম নেওয়াতে 1 বছর আয়ু বাড়বে, মানে কত বছর, 1 বছর আয়ু বাড়বে। এগুলো আক্ষরিক অর্থ বলছে যে এত মনোরম পরিবেশ যে আপনি একবার নিঃশ্বাস নিলে আপনার 1 বছর আয়ু বাড়বে। একবার দম ফেলাতে 100টা, কয়টা, 100টা, খুবই গুরুত্বপূর্ণ, বেমারি মানে রোগ বেরিয়ে যাবে। মানে আপনি যদি একবার দম ফেলেন তাহলে এরকম 100টা বেমারি মানে 100টা রোগ বেরিয়ে যাবে। তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন, মানে এখন বলতেছে মানে সেখান থেকে ফিরে এসে যদি আপনি একটা আস্ত দুম্বা খেতে না পারেন তবে আমি আমার গোফ কামিয়ে ফেলবো। মানে তখন বলছে যে কি আপনি আমার গর্দান নিয়ে ফেলেন, এখন বলতেছে আপনি আমার গোফ কামিয়ে ফেলে বা আমি আমার গোফ ফেলে দিব। তো যারা গোফ রাখে তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সহজে কামায় না, আপনি লাখ টাকা দিলেও সেটা ফেলবে না। আজ যা রান্না করেছিলাম তার ডাবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন। মানে আজকে যে খাবার আপনাকে দিয়েছি তার যদি ডাবলও দিই তাও আপনি দেখবেন যে খিদের চোটে আমাকে কতল মানে মেরে ফেলতে আসবেন সেরকম। আমি বললাম হ্যাঁ আব্দুর রহমান তোমার কথাই সই, মানে হ্যাঁ ঠিক আছে আব্দুর রহমান তোমার কথাটাই ঠিক, সই মানে ঠিক, শীতকালটা আমি পানছিঁড়েই কাটাবো। বলছে আমি শীতকালটা তোমার এলাকায় কাটাবো, ওইখানেই যাব। আব্দুর রহমান গদগদ হয়ে বললেন, মানে আব্দুর রহমান বললেন যে সে বড় খুশির বাত হবে হুজুর, মানে সে বড় খুশির সংবাদ হবে হুজুর। মানে গদগদ করে, এটা একটু ভালো করে দেখবে, গদগদ করে হয়ে বললেন, মানে একটু বড় চোখ মুখ বড় করে বললেন হ্যাঁ হুজুর এটা খুবই ভালো হবে। আমি বললাম তোমার খুশির জন্য না। এখন উনি ওকে একটু ট্রোল করে বলতেছে যে এটা তোমার খুশির জন্য না, আমার প্রাণ বাঁচানোর জন্য, কারণ নিজের প্রাণ বাঁচানোর জন্য। কেন যাবেন? আব্দুর রহমান ফেল করে আমার দিকে তাকালো, মানে এখন আব্দুর রহমান কি করছে এরকম আবার চোখ করে তাকালো যে এটা কেমন বেরসিক মানুষের পাল্লায় পড়লাম, যে যার ভিতরে একটু রসকস বলতে কিছু নাই। আবার উনি কি করছে, এই যে উনি ওকে একটু আঘাত করে ফেলছে, মানে একটু কুটো কথা বলে ফেলছে, সেটার জন্য তিনি এই কথাটাকে রিকভার করার জন্য এই লাইনটা বলবে। আমি বুঝিয়ে বললাম, মানে তিনি বুঝাই বললেন যে তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও, এমন বলছে তুমি যদি পুরো শীতকালটা জানালার পাশে বসে কাটাও আমার রান্না করবে কে, মানে আমার খাবার দাবারগুলো কে রান্না করবে? তো এখানে যে বিষয়টা বলতেছে যে হুজুর মূলত নিজের প্রাণ বাঁচানোর জন্য, এটা হলে দুইটা কথা হতে পারে, যে যেমন ও অনেক বেশি খাবার রান্না করে, তো এখন ওইখানে গেলে ওনার খাবারের চাহিদাটা বাড়বে, এতে করে উনি বেঁচে যাবে। এবং আবার আরেকটা হতে পারে যে সেখানের আবহাওয়া অনেক ভালো, সেতে করে তিনি সুস্থ থাকবেন এবং ওনার ফ্রেশ থাকবেন উনি। তো এই কথাটা একটু ভালো করে মাথায় রাখবে। এখানে ওকে একটু কুটো কথা বলাতে আবার এখানে কি করেছে সেটা রিকভার করেছে। এরপর আমরা যদি শব্দটিকা দেখি, নরদানব শব্দ অর্থটা ভালো করে দেখবে। বর্তমান কলা, মায়ানমারের একটা কলার জাত, খুবই গুরুত্বপূর্ণ। এরপর বুরুজ মানে গাল রাঙানো প্রসাদনী, বা গাল রাঙানোর প্রসাদনীকে কি বলা হয়, বুরুজ বলা হয়। এরপরে হলো যে পান্তুয়া, চিনির রসে ভেজানো রসগোল্লার মতো, তাগাদ, তম্বি, এগুলো একটু ভালো করে দেখবে এখানের মধ্যে। এরপরে পাঠ পরিচিতির যে অংশটা, যেমন সৈয়দ মুস্তফা আলী দেশ বিদেশ গ্রন্থের পঞ্চদশ অংশ থেকে এটি নিয়েছেন, পঞ্চদশ অংশ থেকে। এখানের মধ্যে এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাও আমি নতুন বই থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে সেম, কোনো তেমন কিছু চেঞ্জ করে নাই। প্রবাস বন্ধু গল্পটি আমাদের দৃষ্টিকে প্রসারিত করে, একই সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে জীবন ও জগৎ, সমাজ ও সংস্কৃতি ভাবতে শেখায়, মানে কিভাবে করে। এখানের মধ্যে এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দেখবে। প্রথম লাইনটা তো খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে।